দো বিসমিল্লাহির রহমানির রহিম। স্নেহাস্পদ শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঘরে বসে অনলাইনের ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন, সহকারী প্রধান শিক্ষক, সুন্টিয়া বাজার, জামালপুর সদর, জামালপুর। তো আজকে গত ক্লাসে আমরা আলোচনা করেছি তোমাদের দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের সাহিত্যের রূপ ও রীতি, এবং লিখেছেন হায়াত মাহমুদ। তো আজকে আলোচনা করব এই সাহিত্যের রূপ ও রীতির কয়েকটি শাখা এবং প্রশাখা রয়েছে। সে শাখা এবং প্রশাখার মধ্যে প্রথম ক্লাসে আমি আলোচনা করেছি কবিতা সম্পর্কে। আজ আলোচনা করব নাটক। তো সঙ্গত কারণেই নাটক কি, কাকে বলে, নাটক বলতে আমরা কি বুঝি, এটা সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা আমাদের থাকতে হবে। এখন নাটক হলো রঙ্গমঞ্চের মাধ্যমে অভিনয় শিল্পীদের সাহায্যে মানবের চলমান জীবনের দুঃখ সুখকে যখন সংলাপের বিনিময়ে দর্শকের দৃষ্টির সামনে উপস্থাপিত হয়, তখনই হয় নাটক। তো আবার বলছি আমি, নাটকের সংজ্ঞাটি রঙ্গমঞ্চের মাধ্যমে অভিনয় শিল্পীদের সাহায্যে মানবের চলমান জীবনের সুখ দুঃখকে যখন সংলাপের বিনিময়ে দর্শকের দৃষ্টির সামনে উপস্থাপিত করা হয়, তাই নাটক বা তাকে নাটক বলে। তো নাটক সাহিত্যের রূপের মধ্যে বা শাখার মধ্যে নাটক হলো বিশ্ব সাহিত্যের সর্বাপেক্ষা প্রাচীন, এবং এই নাটকটি সর্বপ্রথম আত্মপ্রকাশ করেছে। তবে মনে রাখা দরকার, নাটক সেকালে পুস্তক আকারে মুদ্রিত না হয়ে ঘরে ঘরে পঠিত হতো না। অর্থাৎ তখন ছাপাখানা তৈরি না হওয়ার কারণে সেটা পুস্তক আকারে প্রকাশিত হয়নি। নাটকের লক্ষ্য পাঠক নয়, নাটকের লক্ষ্য সর্বকালেই দর্শক সমাজ। অর্থাৎ দর্শককে অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করে দেখাতে হবে, এটাই নাটকের সার্থকতা। তার কারণ সাহিত্যের সকল শাখার ভিতরে নাটকই একমাত্র যা সরাসরি সমাজকে ও পাঠক গোষ্ঠীকে প্রভাবিত করতে চায় এবং সক্ষম হয়। অর্থাৎ নাটকের মাধ্যমে দর্শকেরা অনেক কিছুই শিখতে পারে, বা অনেক কিছুই তাদের ভিতরে যদি কোনো দোষ ত্রুটি থাকে, ওই নাটকের অভিনয়ের মাধ্যমে বা অভিনেতা অভিনেত্রীদের অভিনয়ের মাধ্যমে সেটা পাঠক সমাজ বা দর্শক সমাজ কিছুটা হলেও সংশোধন হতে পারে। তো সংস্কৃত আলংকারিকদের মতে নাট্য সাহিত্যকে কাব্য সাহিত্যের মধ্যে গণ্য করেছেন। প্রাচীনকালে সেরকমই প্রথা ছিল। যেমন শেক্সপিয়রও তাঁর সকল নাটক কবিতায় রচনা করেছেন। সংস্কৃত আলংকারিকদের মতে কাব্য দুই ধরনের। একটা হলো দৃশ্য কাব্য, আরেকটা হলো শ্রব্য কাব্য। অর্থাৎ নাটকের, যেহেতু নাটক দর্শক সমাজের জন্য, এবং সেই নাটকটা অভিনেতা অভিনেত্রীরা নাটকটা যখন উপস্থাপিত করবেন, তখন সেই অভিনেতা অভিনেত্রীদের আমরা দেখতে পারবো, সেটা হলো দৃশ্যকাব্য। আর ওনারা যে সংলাপগুলো বলছেন ওই সংলাপগুলো
দর্শক সমাজ শুনতে পারবেন। আর এই জন্য এটার নাম, নাটকটা হলো শ্রব্যকাব্য এবং দৃশ্যকাব্য, বা দৃশ্যকাব্য বা শ্রব্যকাব্য। নাটক প্রধানত দৃশ্যকাব্য। যেহেতু নাটকের অভিনয় মানুষজনকে দর্শন করানো সম্ভবপর না হলেও নাট্য রচনার মূল উদ্দেশ্যই ব্যর্থ হয়। অর্থাৎ নাটক, এর আগে আলোচনা করেছি, নাটক আমাদের পঠিত বিষয় নয়। নাটক এটা অভিনেতা এবং অভিনেত্রীরা অভিনয় করবেন, অঙ্গ চালনা করবেন, সেটা দর্শক সমাজ দেখবে। এটা হলো নাটক লেখার বা নাটক উপস্থাপন করার মূল উদ্দেশ্য। তো নাটক সচরাচর নাটক 5 অঙ্কে বিভক্ত থাকে। 5 অঙ্কে বিভক্ত থাকে। প্রথমে আসতেছে আরম্ভ, 2 নম্বরে আসতেছে প্রবাহ, 3 নম্বরে আসতেছে উৎকর্ষ, 3 নম্বরে আসতেছে গ্রন্থি মোচন, গ্রন্থি মোচন। 5 নম্বরে আসতেছে উপসংহার। তবে পূর্ণাঙ্গ একটি নাটক উপস্থাপন করতে গেলে সে নাটকের 5টি অঙ্ক থাকবে এবং 3 অঙ্ক বিশিষ্ট নাটকও হয়। তো এই প্রতি অঙ্কের ভিতরে 4টি করে দৃশ্য আছে। প্রতি অঙ্কের ভিতর 5টি করে দৃশ্য আছে, 4টি করে দৃশ্য আছে। সেই 4টি দৃশ্যের মধ্যে আমরা দেখতে পারবো যে একটি নাটক শুরু হওয়ার পর তার কাহিনীর বিকাশ ঘটবে। অর্থাৎ এই 4টি দৃশ্যের মধ্যেই একটা নাটক শুরু হলে তার কাহিনীটা বিভিন্ন দিকে বিস্তার লাভ করবে বা বিকাশ ঘটবে। নাম্বার 2, প্রবাহ। প্রবাহের 4 দৃশ্যের মধ্যে আমরা দেখব বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে কাহিনীর অগ্রগতি হবে, কাহিনীর বিভিন্ন দিক বের হবে। নাম্বার 3, উৎকর্ষ। উৎকর্ষটা হলো কোনো তথ্য প্রকাশিত হওয়ার মাধ্যমে নাটকটির চূড়ান্ত দ্বন্দ্ব মুহূর্ত সৃষ্টি হবে। আর 4 নাম্বার গ্রন্থিমোচন। এখন এই গ্রন্থিমোচনের মধ্যে 4টি দৃশ্য আছে এবং এই 4 দৃশ্যের মধ্যে আমরা যদি নাটক উপভোগ করি তাহলে সেখানে আমরা পাবো যে কোনো তথ্য প্রকাশিত হওয়ার মাধ্যমে নাটকটির চূড়ান্ত দ্বন্দ্ব পরিণতির দিকে যাবে। নাটকটির দ্বন্দ্ব পরিণতির দিকে যাবে। নাম্বার 5, উপসংহার। সর্বশেষে একটি পরিসমাপ্তি ঘটবে। এই হলো 5 অঙ্কের, এক অঙ্কের 4টি করে দৃশ্য এবং এই 4 দৃশ্যের বিভিন্ন দিকগুলো আমরা ওখানে দেখতে পারবো। তো এ পর্যায়ে আমরা পড়ার গতি আর একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো, কাহিনীর বিষয়বস্তু ও পরিণতির দিক থেকে বিচার করলে নাটককে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়। আমি কথাটা আবার বলছি, কাহিনীর বিষয়বস্তু ও পরিণতির দিক থেকে বিচার করলে নাটককে প্রধানত 3টি বিষয়ে 3টি ভাগে ভাগ করা যায়। তো দেখো, ভাগ 3টি কি কি?
এক নম্বরে আসতেছে ট্র্যাজেডি, ট্র্যাজেডি। 2 নম্বরে আসতেছে কমেডি, কমেডি। 3 নম্বরে আসতেছে প্রহসন, প্রহসন। তোমরা প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতায় লিখে নিতে পারো। আমি যা বোর্ড ব্যবহার করছি সেই লেখাগুলো তোমরা যদি খাতায় লিখে নাও তাহলে পরবর্তী মুহূর্তে তোমাদের কাজে আসবে। তো এখন আমাদের জানতে হবে এই ট্র্যাজেডি নাটক কাকে বলে, বা ট্র্যাজেডি এটা কী ধরনের, কমেডি কাকে বলে এবং প্রহসন কাকে বলে। এই জিনিসগুলো আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে আত্মস্থ করতে হবে, কারণ এগুলো আমাদের যখন আমরা এক্সাম দেব এই প্রশ্নগুলো তোমাদের আসতে পারে, বিশেষ করে অনুধাবনমূলক প্রশ্নে, যে ট্র্যাজেডি বলতে কী বোঝো, কমেডি বলতে কী বোঝো, বা প্রহসন বলতে কী বোঝো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমার বক্তব্যের সাথে তোমরা যদি এই পাঠগুলো লিখে নাও তাহলে হয়তো তোমাদের জন্য উপকারে আসবে। তো ট্র্যাজেডি নাটকের বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে এই ট্র্যাজেডি নাটকের বা কমেডি বা প্রহসন নাটকের সংজ্ঞা উপস্থাপন করেছেন। তো আমরা বিভিন্নভাবেই এই সংজ্ঞাগুলো উপস্থাপন করার জন্য সচেষ্ট হব। তো দেখো, ট্র্যাজেডি রঙ্গমঞ্চের নায়ক নায়িকার জীবন কাহিনী দৃশ্য পরস্পরায় উপস্থাপনের মাধ্যমে যে নাটক দর্শকের হৃদয়ের ভয় ও করুণা প্রশমিত করে তার মনে করুণ রসের আনন্দ সৃষ্টি করে, তাই ট্র্যাজেডি। এরপর আসতেছে কমেডি। আমাদের দৈনন্দিন জীবনের, এরপর কমেডি আমাদের দৈনন্দিন জীবনের লঘু দিকটি যখন হাস্যরসের মাধ্যমে নায়ক নায়িকার মিলন মাধুর্যে পরিসমাপ্তি লাভ করে তখন তাকে কমেডি নাটক বলে। এরপর আসতেছে প্রহসন। প্রহসনটা হলো সমাজের কুরীতি শোধনার্থে রহস্যজনক ঘটনা সংবলিত হাস্যরস প্রদান একাঙ্কিকা নাটককে প্রহসন বলে। তো আমরা সংজ্ঞা নাটকের যে প্রধান 3টি ভাগ, এই 3টি ভাগ সম্পর্কে আমরা সংজ্ঞা 3টি জেনে নিলাম। তো এখন এখানে আমার পুস্তকের ভিতরে যদি আলোচনা করি, এই যে 3টি নাটক উপস্থাপন করলাম, এই নাটকগুলোর মধ্যে ট্র্যাজেডিকেই সর্বশ্রেষ্ঠ গণ্য করা হয়। ট্র্যাজেডি নাটকটাই সবচেয়ে সর্বশ্রেষ্ঠ গণ্য করা হয়। ট্র্যাজেডির ভিতরে 2টি অংশ ক্রিয়াশীল থাকে, একটা হলো প্লট, আরেকটি হলো সুর সঙ্গতি। তো প্লটে থাকবে চরিত্র সৃষ্টি, সংলাপ, চিন্তা বা জীবন দর্শনের পরিস্ফুটন, মঞ্চায়ন, সমস্ত কিছুর সমন্বয়ে সুর সঙ্গতি। তো এখানে আমরা যে ট্র্যাজেডির সংজ্ঞাটা আলোচনা করলাম, এর পরেও আরেকটি সংজ্ঞা আমরা জেনে নেই, সেটা হলো গ্রিক দার্শনিক অ্যারিস্টটল এবং সাহিত্যবেত্তা অ্যারিস্টটল কিভাবে সংজ্ঞাটাকে উপস্থাপন করেছেন। সেটা হলো রঙ্গমঞ্চে নায়ক বা নায়িকার জীবন কাহিনী দৃশ্য পরস্পরায় উপস্থাপনের মাধ্যমে যে নাটক
দর্শকের হৃদয়ের ভয় ও করুণা প্রশমিত করে তার মনে করুণ রসের আনন্দ সৃষ্টি করে, তাই হলো ট্র্যাজেডি। তো এর সংজ্ঞাটা হলো সেই গ্রিক দার্শনিক এবং সাহিত্যবেত্তা অ্যারিস্টটলের। তো কমেডির সংজ্ঞা আমরা জেনেছি, তারপরেও আরও একটু আলোচনা করতেছি। দেখো, এখানেও সেই গ্রিক দার্শনিক এবং সাহিত্যবেত্তা অ্যারিস্টটল কমেডি সম্পর্কে উনি আরেকটি মতবাদ দিয়েছেন। সেটা হলো মানব চরিত্রের যে কৌতুকপ্রদ দিক কাউকে পীড়ন করে না, ব্যথা দেয় না, হাস্যরস সৃষ্টি করে, তাই কমেডির উপজীব্য। অর্থাৎ মূল কথা এটা হলো অ্যারিস্টটলের মতামত। এই কৌতুকের জন্ম ইচ্ছার সঙ্গে বাস্তব অবস্থার, আকাঙ্ক্ষার সঙ্গে প্রাপ্তিযুগের, উদ্দেশ্যের সঙ্গে উপায়ের বা কথার সঙ্গে কাজের অসঙ্গতির মধ্যে কমেডি আমাদের মানবসুলভ ত্রুটি, বিচ্যুতি ও নির্বুদ্ধিতার পরিণাম প্রদর্শন করে অশোভন দুর্বলতার হাত থেকে মুক্তি দিয়ে আমাদেরকে সুস্থ ও স্বাভাবিক করে তোলে। এটাই হলো গ্রিক দার্শনিক এবং সাহিত্যবেত্তা অ্যারিস্টটলের মতে কমেডির সংজ্ঞা। তো আমরা বিভিন্নভাবে বিভিন্ন নাটকের ভাগগুলো আমরা দেখলাম। এর ছাড়াও আর অনেক শ্রেণীবিভাগ রয়েছে নাটকের। সেগুলো হলো দ্রৌপদী নাটক, ক্লাসিক্যাল নাটক, অথবা ধরা যাক কাব্যধর্মী নাটক, সামাজিক নাটক, চক্রান্তমূলক নাটক, ঐতিহাসিক নাটক, পৌরাণিক নাটক, প্রহসন। এসব ব্যতি রেখেও হতে পারে গীতিনাট্য, নৃত্যনাট্য, চরিত নাটক, উপন্যাসের নাট্যরূপ, সাংকেতিক নাটক, সমস্যা প্রধান নাটক, একাঙ্কিকা ইত্যাদি। এই এতগুলা বিভাজন নাটকের মধ্যে আছে, কারণ এই নাটকটি হলো সর্বাপেক্ষা প্রাচীন শাখা। সাহিত্যের মধ্যে সর্বপ্রাচীন শাখাটাই হলো নাটক। তো বাংলা নাটকে প্রথম যুগান্তকারী প্রতিভা মাইকেল মধুসূদন দত্ত, অর্থাৎ উনি সেই বাংলাদেশের যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে যার বসবাস ছিল, এবং দীনবন্ধু মিত্র। মাইকেলের লেখনীতে সর্বপ্রথম ট্র্যাজেডি, কমেডি ও প্রহসন বাংলা ভাষা সৃষ্টি করে। তারপর দীনবন্ধুর আবির্ভূত হন সামাজিক নাটক নিয়ে। তার নীলদর্পণ নাটক এর শ্রেষ্ঠ উদাহরণ। পরবর্তী সময়ে গিরিশচন্দ্র ঘোষ, অর্থাৎ ওনার জন্ম হলো 1843, মৃত্যুবরণ করেছেন 1911 সাল। একই সঙ্গে নাট্যকার ও অভিনেতাও ছিলেন। তিনি পৌরাণিক নাটক জনা, বুদ্ধদেব এই দুটি বই নাটক লিখেছেন, এবং সেগুলো হলো পৌরাণিক নাটক। ঐতিহাসিক নাটক কালাপাহাড়, সামাজিক নাটক প্রফুল্ল ইত্যাদি রচনা করেছেন। এরপর জিতেন্দ্রলাল রায়ের, অর্থাৎ ওনার জন্ম হলো 1863 সাল এবং মৃত্যুবরণ করেছেন 1913 সাল। ঐতিহাসিক নাটক, অর্থাৎ জিতেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক চন্দ্রগুপ্ত ও শাহজাহান বাঙালি দর্শকের হৃদয় জয় করে নেয়। তাঁর সমসাময়িক গণের মধ্যে অমৃতলাল বসু, ক্ষীরোদ প্রসাদ, বিদ্যাবিনোদ উল্লেখযোগ্য। আর তারপরেই আবির্ভাব কবি রবীন্দ্রনাথের, যিনি বাংলা নাটকের মোড় ঘুরিয়ে দেন নানা দিকে। রক্তকবরী, ডাকঘর, অরূপ রতন প্রতীকধর্মী নাটক হিসেবে বাংলা সাহিত্যে কালজয়ী হয়ে আছেন। তো যেটুক আলোচনা
আমরা করলাম। আশা করি ক্লাসগুলো যদি মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই তোমাদের উপকারে আসবে। তো আজকের ক্লাস এখানে শেষ করছি এবং ঘরে থাকো, সুস্থ থাকো এবং বাবা মার কথা শোনো। তো এই বলে আমি আমার পাঠদান শেষ করছি। খুদা হাফেজ।